অধিকাংশ সময় বৃষ্টিপাত হয়। প্রবল বর্ষণের জলধারায় ব্রহ্মপুত্র ও তার শাখা নদী ধরে রাখতে পারে না। ফলে অসমের নদীগুলোর জল স্ফীত হয়ে অসমে বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়। এই রাজ্যে অসংখ্য নদী। অসমের প্রধান নদী ব্রহ্মপুত্র, দ্বিতীয় বৃহত্তম নদী হল বরাক। এছাড়াও আছে বিভিন্ন উপনদী ও শাখা নদী। বন্যার প্রকোপে এই নদীগুলো সাগরের রূপ ধারণ করে। জলের স্রোতে ব্রহ্মপুত্র উপত্যকার সাধারণ মানুষের বেঁচে থাকার আশ্রয়টুকু কেড়ে নেয়। তারপরে দেখা দেয় কলেরা, টাইফয়েড, বসন্ত প্রভৃতি রোগ। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, ঘরবাড়ি, কাগজপত্র, পুষ্করিণী প্রভৃতি যাবতীয় ভেসে যায়। কাজিরাঙ্গার মূল্যবান হাতি, গন্ডার, ময়ূর ইত্যাদি পশু পাখি সব কিছু ভেসে নিয়ে যায়। তাছাড়া স্কুল, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ডুবে গিয়ে লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি, কাগজপত্র নষ্ট হয় প্রতি বছর। অসমের বরাক উপত্যকার বরাক ও তার শাখা নদীর উপর্যুপরি জলধারায় প্রতি বছর এই অঞ্চলগুলো প্লাবিত হয়। ফলে প্রচুর ক্ষয়ক্ষতি ও দুর্দশার সম্মুখীন হতে হয়। সম্প্রতি বরাকেও বন্যার যে উন্মত্ত তাণ্ডব দেখা গিয়েছিল, তাতে শতাধিক মানুষের প্রাণহানি এবং বহু সংখ্যক গবাদি পশুর মৃত্যু হয়েছে। ফলে কৃষকদের দুর্গতির শেষ নেই। বন্যা প্রতিকারের উপায়: উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলের জুম চাষ বন্ধ করতে হবে। নদীর কয়েকটি উপশাখা সৃষ্টি করতে হবে। জলস্রোতকে বিভিন্ন শাখাপথে পরিচালিত করতে হবে। সরকার কর্তৃক নদী খনন করতে হবে। প্রচুর সংখ্যক গাছপালা লাগাতে হবে। বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে। জনসাধারণকে বন্যা নিয়ন্ত্রণের জন্য সচেতন থাকতে হবে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে অসমের বন্যা প্রতিকারের বেশ কয়েকটি ছোট বড় পরিকল্পনা গ্রহণ করতে হবে। উপসংহার: সব সমস্যার সমাধান আছে, তাই সরকার উপযুক্ত ব্যবস্থা নিলে আসামের জনজীবন, গবাদি পশু ইত্যাদি বন্যার অভিশাপ থেকে অবশ্যই মুক্ত হবে। এবারে থাকবে তোমার প্রিয় কবি বা সাহিত্যিক। তো ভূমিকা হলো, সাহিত্য ক্ষেত্রে অনেক কবির বিচরণ লক্ষ্য করা যায়। বাংলা সাহিত্যেও এর ব্যতিক্রম নয়। আমি বাংলা সাহিত্য খুব ভালোবাসি। মানুষের সুখ দুঃখ, হাসি কান্না ও আশা নিরাশার জীবন ফুটে ওঠে সাহিত্যে। আবার সাহিত্যের প্রকাশরীতির বৈচিত্র্য ও অভিনবত্বে এক একজনের কাছে এক একজন সাহিত্যিক প্রিয় হয়ে ওঠেন। বাংলা সাহিত্যে যদিও অনেক কবির বিচরণ লক্ষ্য করা যায়, তবুও ব্যক্তিগত ভালোবাসার দিক থেকে আমার প্রিয় কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবির পরিচয়: ভারতীয় সাহিত্যের সর্বকালে শ্রেষ্ঠ প্রতিভা, পৃথিবীর অন্যতম বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 1861 সালের 7 মে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তিনি একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, গল্পকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী, গায়ক, অভিনেতা, প্রাবন্ধিক, শিক্ষাবিদ এবং দার্শনিকও ছিলেন। রবীন্দ্রনাথ প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, তারপর নর্মাল স্কুলে ভর্তি হন। কিন্তু স্কুলের গণ্ডিবদ্ধ জীবন তার ভালো লাগেনি। তাই তিনি বাড়িতে গৃহশিক্ষকের অধীনে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে শিক্ষিত হয়ে উঠেছিলেন। কবি সাহিত্যিক: সাহিত্য ক্ষেত্রের প্রতিটি শাখায় রবীন্দ্রনাথের বিচরণ প্রত্যক্ষ করা যায়। সুদীর্ঘ 80 বছর ব্যাপী সাহিত্য সাধনায় তার লেখনী থেকে অজস্র সৃষ্টির সম্ভার বেরিয়েছে। কাব্য, নাটক, সঙ্গীত, চিঠিপত্র, উপন্যাস, প্রবন্ধ, গল্প ও ডায়েরি প্রভৃতি বিচিত্র রচনায় রবি সাহিত্য সমৃদ্ধ। কবির বিখ্যাত কাব্য হল গীতাঞ্জলি, গীতিমাল্য, কেয়া, পলাকা, কলি ও কুমল, পুরবী, পুনশ্চ, মানসী, সোনারতরী ইত্যাদি। উপন্যাস হলো চতুরঙ্গ, ঘরে বাইরে, গড়া, নৌকাডুবি ইত্যাদি। নাটক হলো রাজা, মুক্তধারা, বিসর্জন, রক্তকবরী ইত্যাদি। তারপর তার ছোট গল্প শাস্তি, সমাপ্তি, শুভা, ছুটি, একরাত্রি ইত্যাদি। অসংখ্য গল্প। তাছাড়া প্রায় 2500 গান রচনা এবং অসংখ্য প্রবন্ধ নিবন্ধ রচনা করেছেন, যেগুলো আমাদের কাছে অমূল্য সম্পদ হয়ে রয়েছে। প্রিয় হওয়ার কারণ: রবীন্দ্র সাহিত্যের আদর্শ যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা তার সাহিত্য রসবন্ত। কিন্তু সাহিত্য তখনই ভালো লাগে যখন মনের ভিতরে নাড়া দেয়। রবীন্দ্র সাহিত্য সেই অপূর্ব রসানন্দে পরিপূর্ণ। এছাড়াও তিনি বিভিন্ন কারণে আমার কাছে প্রিয়। সাম্রাজ্যবাদের অস্ত্রশক্তির প্রতি রবীন্দ্রনাথ সুতীব্র ঘৃণা প্রকাশ করেছেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করে ইংরেজ সরকারকে ধিক্কৃত করেছেন। রবীন্দ্রনাথ সবসময় স্বদেশকে উচ্চস্থান দিয়েছেন। এই কারণেই অনেক কবি বাংলা সাহিত্য ক্ষেত্রের বিচরণ করলেও তার খ্যাতি ফেলেও রবীন্দ্রনাথ আমার প্রিয় কবি। উপসংহার: রবীন্দ্রনাথ সমাজ ও সাহিত্যের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন, একথা স্বীকার করতেই হবে। বাংলা তথা ভারতীয় জনজীবনে রবীন্দ্র প্রভাব নানা দিক দিয়েই সমৃদ্ধির সঞ্চার করেছে। কিন্তু তাই বলে কবি ও চিন্তানায়ক রবীন্দ্রনাথকে কিছুতেই দেশকালের সীমায় আবদ্ধ করে রাখা যায় না। তার জীবন সাধন স্বদেশকে ভালোবেসে বিশ্ব মানবপ্রেমে উত্তীর্ণ হবারই সাধনা। তিনি শুধু আমার কবি নন, কবিদেরও প্রিয় কবি। এই মহান কবির দেহাবসান ঘটে 1941 সালের 7ই আগস্ট। সবশেষে বলি, যতদিন বাঙালি জাতি ও বাংলা ভাষা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জ্ঞানে, কর্মে ও সাধনায় চির অক্ষয় ও চির অমর হয়ে বেঁচে থাকবেন। এবারে হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ।
অথবা অন্যভাবে থাকতে পারে বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, অথবা বিজ্ঞান ও মানব সভ্যতা। তো যেভাবেই করুক না কেন রচনাটা একই থাকবে। ভূমিকা: বিজ্ঞান শব্দের প্রকৃত অর্থ হলো বিশেষ জ্ঞান। বি মানে বিশেষ, অর্থাৎ বিশেষ জ্ঞান যা মানুষকে বিশেষ রূপে জ্ঞানের প্রতি পরিচালনা করে। কিন্তু অধুনা বৈজ্ঞানিক যুগ বলতে আমরা সাধারণত যন্ত্রযুগকে বুঝে থাকি। আধুনিক সভ্যতার বিবর্তন: আদিম যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে পশুবধ ও তা অগ্নিতে অর্ধদগ্ধ করে উদরপূর্তি করত। গাছের ছাল অথবা মৃত পশুর চামড়া ব্যবহার করে লজ্জা নিবারণ করত। তারপর আস্তে আস্তে মানুষ ধাতুর ব্যবহার শিখল। তারপর জীবজন্তুকে পুষ মানিয়ে তাদের দিয়ে চাষাবাদের কাজ চালালো। সুতো দিয়ে কাপড় তৈরি করলো, নিজেদের জন্য বাসস্থান নির্মাণ, রান্না করা এবং যাতায়াতের জন্য শকটের ব্যবহার শিখল। ক্রমে তারা উন্নতির ধাপে ধাপে অগ্রসর হয়ে বর্তমান যুগে এসে পৌঁছেছে। বিজ্ঞানের আশীর্বাদ: মানুষের নির্মিত যন্ত্র আজ চন্দ্রে গিয়ে উপনীত হয়েছে। অন্যান্য গ্রহে হানা দেবার চিন্তা ভাবনারও প্রয়াস চলছে। এমন দিনও হয়তো আসবে যেদিন মানব সন্তান মধু চন্দ্রমা যাপনের উদ্দেশ্যে চন্দ্রলোক অথবা অপর কোনো গ্রহে পাড়ি জমাবে। বিজ্ঞানের সাহায্যে মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে আমরা আজ পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তে সংযোগ স্থাপন করতে পারি। চিকিৎসার ক্ষেত্রেও আজ আমরা যে চমৎকার উন্নতি সাধন করতে পারছি তা বিজ্ঞানেরই আশীর্বাদ। পরিবহন ব্যবস্থা যে অভিনব সাফল্য অর্জন করছে তা বিজ্ঞানেরই দৌলতে। মানব জীবনকে পূর্ণতর এবং সুন্দরতর করে তোলার জন্য বিজ্ঞানের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করা যায় না। বিজ্ঞান মানব জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। বিজ্ঞানের অভিশাপ: পৃথিবীর অন্যান্য জিনিসের মতোই বিজ্ঞানেরও একটা অশুভ দিক আছে। তা যেমন আধুনিক সভ্যতার সৃষ্টি করছে, তেমনি এই সভ্যতাকে মুহূর্তে ধ্বংস করে ফেলবার ক্ষমতাও বিজ্ঞানে রয়েছে। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন পাহাড় ভেঙে যাতায়াতের পথ সৃষ্টি করবার জন্য। তারপর দেখা গেল এই ডিনামাইটের সাহায্যে কত সুসভ্য জনপদ উড়ে গেল। হাইড্রোজেন বোমা এবং আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আবিষ্কারের ফলে যুদ্ধের বিভীষিকা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞান রূপে সমুদ্রের মন্থনে একদিকে যেমন অমৃতের উদ্ভব হয়েছে, অন্যদিকে হলাহল উৎপন্ন হয়েছে। বিজ্ঞান ও মনুষ্যত্ব: কিন্তু প্রকৃত বিচারে দেখা যায় যে এই বিজ্ঞান ধ্বংসক্রিয়ার জন্য দায়ী নয়। বিজ্ঞান একটি নিষ্ক্রিয় শক্তি মাত্র। বুদ্ধিমান মানুষকে যেদিকে চালনা করে বিজ্ঞান সেদিকেই চালিত থাকে। যে শুভবুদ্ধির বলে বৈজ্ঞানিক আবিষ্কার দ্বারা মানুষ সুখ ও স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছে, সেই শুভবুদ্ধি যতদিন পর্যন্ত মানুষের মনে উদার প্রেরণা যোগাবে, বিজ্ঞান ততদিনই আশীর্বাদ হয়ে থাকবে। কিন্তু মানুষের মনে যখন হিংসা, স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা জন্ম হয়, তখন তার চিত্ত ধ্বংসোন্মুখ হয়ে ওঠে। তখনই প্রয়োজন হয় শতপ্রকার মারণাস্ত্রের। এই অভিশাপের জন্য দায়ী নিষ্ঠুর মানবাত্মা। সাধারণ ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা ইত্যাদি বুদ্ধির বিচারে মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই। একমাত্র জ্ঞানের ক্ষেত্রে উভয়ের পার্থক্য। মনে অন্তর্নিহিত সর্ববিধ বৃত্তির উন্মেষ সাধনই মনুষ্যত্ব। সুতরাং এই মনুষ্যত্বের সাধনায়, বিজ্ঞানের সাধনায় মনুষ্য চিরকালই আত্মনিয়োগ করবে। উপসংহার: বিজ্ঞান মানুষের জীবনে নানা সমস্যার সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু তা থেকে বাঁচারও উপায় করে দিয়েছে। বিজ্ঞানের আবির্ভাবের ফলে মানুষের সমস্যার সৃষ্টি হলেও সঙ্গে সঙ্গে সমস্যা দূরীকরণের ব্যবস্থা করেছে। সুতরাং সময়ে সময়ে অভিশাপ রূপে দেখা দিলেও বিজ্ঞানকে আমরা আশীর্বাদ রূপে অভিহিত করব। এবারে থাকবে আসামের প্রাকৃতিক সৌন্দর্য। ভূমিকা: ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত রাজ্য এই আসাম। আসাম প্রকৃতির লীলানিকেতন। প্রকৃতি দেবী যেন নিজ হাতে বিচিত্র সৌন্দর্য সুষমায় মণ্ডিত করে তুলেছেন এই আসামকে। অতুলনীয় দেশ এই আসাম। এর প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা নেই। কেউ কেউ বলেন সৌন্দর্যে এর সম বা সমান বা সমকক্ষ কোনো জায়গা নেই বলে এই দেশের মূল নাম অসম, অর্থাৎ আনটিভেলড পেয়ারলেস। অসম থেকে এই দেশের নাম হয়েছে আসাম। আসাম আমাদের রাজ্য। আসামের প্রাকৃতিক পরিবেশ: হিমালয়ের পূর্ব প্রান্ত থেকে মেঘরাঙ্গা পাহাড়ের পর পাহাড় একে একে স্তরে স্তরে সাজানো। উত্তর হতে দক্ষিণে ক্রমবিস্তৃত রাশি রাশি পাহাড়। এই পাহাড় উষর ধূসর পাহাড় নয়, শ্যাম আস্তরণে আবৃত পাহাড়। প্রকৃতি যেন আপনার অফুরন্ত সৌন্দর্য ভাণ্ডার উজাড় করে এখানে ঢেলে দিয়েছে। শুধু পর্বতমালা নয়, সমতল ভূমিও স্নিগ্ধ শ্যামলিমায় ঘেরা। সত্যি সুজলা সুফলা শস্য শ্যামলা ব্রহ্মপুত্রের এই পুণ্যতির ভূমি। নয়ন দুটি শ্যামরূপে বন্দী হয়ে রসনীল ভ্রমরের ন্যায় নিশ্চল হয়ে যায়। অরণ্যের পর অরণ্য, বৃক্ষভীতির পর বৃক্ষভীতি, শাল, সেগুন ও দেবদারু বন, স্থানে স্থানে শিরীষ, কেতকী, কদম্ব প্রভৃতি ফুল বাতাসে তোলে। বিভিন্ন ঋতুতে আসামের প্রাকৃতিক সৌন্দর্য। ঋতুর পর ঋতু একে একে এখানে এসে নিজেকে সৌন্দর্য শোভায় মেলে ধরে। বিভিন্ন ঋতুতে প্রকৃতি দেবী বিভিন্ন সাজে সজ্জিতা হন। গ্রীষ্মে লাল হলুদ শিরীষ ফুলে আসামের দেহ ঢাকে। বর্ষায় কদম ফুল ফোটে, ঝর্ণা আর পাহাড়ি নদীর রূপালী ধারা চঞ্চল নৃত্যে নেমে আসে ঝরঝর ঝমঝম শব্দে। স্মরণ করিয়ে দেয় কবি সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দময় কবিতার ছত্র ঝরনা সুন্দরী ঝারণ। আসামের পার্বত্য অঞ্চলের অনেক জায়গায় সবুজ পাহাড়ের বুক চিরে রূপালী ঝর্ণা ধারা ঝরঝর ধারায় ঝরে পড়ছে। বড় বড় জলপ্রপাত শত শত ফুট উচ্চ হতে গভীর গর্জনে নিম্নভূমিতে আছড়ে পড়ে।
শরতের ঝিলে প্রস্ফুটিত হয় পদ্ম, হাঁসেরা ঝাঁকে ঝাঁকে উড়ে চলে তাদের উদ্দিষ্ট স্থানে। হেমন্তের প্রতি উপত্যকায় ধানক্ষেতের হরিত শোভা সত্যিই মনোমুগ্ধকর। বাতাসের দোলাকে তারা সমুদ্রের ঢেউয়ের মতো উঁচু নিচু হতে থাকে। শীতে লুদ্র এবং কাশজাতীয় শুভ্র ফুলের অমলিন হাসিতে সমস্ত পাহাড় আর বন সাদা হয়ে ওঠে। এই নয়নাভিরাম শোভা বাস্তবে কি বিচিত্র। আর বসন্তকালের তো কথাই নেই। কোকিলের সুমধুর কুজন যেন প্রকৃতি দেবীর নবরূপ গ্রহণের কথাই ঘোষণা করে। গাছে শিমুল ও পলাশের ফুল অগ্নিশিখাসম। বর্ষাকালের আকুল করা রূপ, বর্ষণমুখর রাত্রির বিদ্যুৎ চমকে উৎফুল্ল ময়ূরীর নৃত্য, শরতের আলো ছায়া বিজড়িত কাশের বনে লাগে দোলা। হেমন্তের কুহেলি, বসন্তের স্নিগ্ধ সুষমা ফুলের মঞ্জুরি আঞ্জলিত হয় শিরিষের শাখা প্রশাখায়। এতে মনে হয় দেশটি যেন ঋতুর মালা দিয়ে সাজানো। উপসংহার: প্রাচীনকালে প্রবাদ ছিল কামরূপ অর্থাৎ আসাম ইন্দ্রজালের রাজ্য। এখানে পুরুষ বশীভূত বেড়া হয়ে যায়। প্রকৃতি দেবীর অভিনব আকর্ষণ, তার আকুল করা সৌন্দর্যই পুরুষের বেড়া হবার একমাত্র কারণ। আসামের প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত হয়ে জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছিলেন, মনমোহন আসামের অধিবাসী সকলের কবিতা রচনা করতে পারে। অর্থাৎ কাব্য সুষমা বিজড়িত আসামের প্রকৃতি ও তার বিভিন্ন ঋতুর সৌন্দর্যরাশি অবর্ণনীয়। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত আসাম সত্যিই অসম অর্থাৎ অপ্রতিদ্বন্দ্বী। এবারে আছে অসমের প্রাকৃতিক সম্পদ। ভারতের যে কয়েকটি রাজ্য বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অসম তাদের মধ্যে অন্যতম। অরণ্যে সুশোভিত এই রাজ্যটি শুধু নয়নের পক্ষে প্রীতিকর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নয়, অরণ্যজাত ও খনিজ সম্পদে বিশেষ উল্লেখযোগ্য। প্রকৃতিজাত সম্পদের নামই প্রাকৃতিক সম্পদ। উৎসের বিভিন্নতা অনুযায়ী প্রাকৃতিক সম্পদকে বনজ, খনিজ ও প্রাণীজ প্রভৃতি শ্রেণীতে বিভক্ত করা যায়। কৃষিজাত সম্পদও প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত। অরণ্যজাত সম্পদে অসম রাজ্যের সমৃদ্ধি অতুলনীয়। এখানকার শ্যামল বনাঞ্চল নানাবিধ মূল্যবান বৃক্ষলতায় পরিপূর্ণ। এসব বৃক্ষলতা থেকে কাঠ ও ভেষজ উভয়ই প্রচুর পরিমাণে সংগৃহীত হয়। অসমে যে সকল শ্রেণীর কাঠ পাওয়া যায় তাদের মধ্যে শাল, সেগুন, চাম প্রভৃতি প্রধান। এ রাজ্যের অরণ্য বাঁশ ও বেত উৎপাদনে অনন্য। শিমুলতুলা ও লাক্ষা অসমের অন্যান্য বনজ সম্পদের অন্তর্ভুক্ত। পর্বতবহুল রাজ্য অসম কৃষিজাত সম্পদে অনুল্লেখ্য নয়। অসমের উর্বর জমিতে ধান, পাট, কার্পাস, তিল, সরিষা প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এগুলি ছাড়া নানাবিধ ফলমূলও রয়েছে। অসমের চা তো বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাণীজ সম্পদ বলতে নানাবিধ পশুপাখিকেই নির্দেশ করা হয়ে থাকে। হাতি, বাঘ, ভাল্লুক, গন্ডার প্রভৃতি নিয়ে অসমের প্রাণী জগৎ গড়ে উঠেছে। এদের মধ্যে হাতি, গন্ডার ও বানর সম্পদে অসম বিশেষ সমৃদ্ধ। অসমে প্রায় 750 প্রজাতির পাখি আছে। খনিজ সম্পদে অসম বিশেষ সমৃদ্ধ। এ রাজ্যের খনিজ সম্পদের মধ্যে কয়লা, পেট্রোল ও কেরোসিন প্রধান। এগুলি ছাড়াও অসমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চুনাপাথর ও অভ্র সঞ্চিত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এ রাজ্যের ভূগর্ভে এখনও অনাবিষ্কৃত প্রচুর খনিজ সম্পদের সম্ভার রয়েছে। বরাক উপত্যকায় প্রচুর পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। উপত্যকার বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাসেরও সন্ধান পাওয়া গিয়েছে এবং সম্প্রতি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। অসমের খনিজ সম্পদের উদ্ধারের পথে প্রধান বাধা হলো দুর্গমতা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা। এই ভেদা দূর করতে পারলে অসমের বৈষয়িক জীবনে যুগান্তর আসবে এরূপ আশা করা যায়। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার চেষ্টা করলে অসমের খনিজ সম্পদের পূর্ণ সদ্ব্যবহার করা মোটেই অসম্ভব নয়, এবং যদি তা হয় তবে অসম রাজ্য অচিরেই ভারতের অন্যতম শিল্পোন্নত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা অর্জন করতে পারবে। এবারে হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ভূমিকা: আমাদের চারপাশের গাছপালা, নদীনালা, ঘরবাড়ি, পুকুর, সমুদ্র, রাস্তাঘাট, পশুপাখি, কীটপতঙ্গ সমস্ত কিছু মিলেই হলো আমাদের পরিবেশ। আর আমাদের পরিবেশ যখন মানুষের বিভিন্ন কার্যকলাপে দূষিত হয় তখন তাকে বলা হয় পরিবেশ দূষণ। জীবের বিভিন্ন কার্যকলাপে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হতে চলেছে। পরিবেশ দূষণের কারণ: পরিবেশ দূষিত হয় মূলত 4টি কারণে। এগুলি হলো মাটি দূষণ, বায়ু দূষণ, জল দূষণ এবং শব্দ দূষণ। এগুলি দূষিত হলে জীবজগৎ ভারসাম্য হারাবে, তাই এগুলি দূষণের কারণ সম্পর্কে দৃষ্টিপাত করা যাক। মাটি দূষণ: মাটি ভূত্বকের উপরিভাগের একটি পাতলা আবরণ। বিভিন্ন কারণে মাটির দূষণ ঘটে, যেমন কলকারখানার বর্জ্য পদার্থ, শহর ও গ্রামের মানুষের ফেলে দেওয়া আবর্জনা, কৃষি জমিতে ব্যবহার রাসায়নিক সার ও কীটনাশক মাটিতে মিশিয়ে মাটি দূষণ ঘটায়। এছাড়া প্লাস্টিক ও পলিথিন দ্রব্য ব্যবহার করার ফলে মাটি দূষিত হয়। এর ফলে পরিবেশে দুর্গন্ধ ও বিভিন্ন রোগ ছড়ায়, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শব্দ দূষণ: শব্দ দূষণ আধুনিক সভ্যতার একটি সমস্যা। অতিরিক্ত শব্দ পরিবেশকে দূষিত করছে। কলকারখানার তীব্র শব্দ, যানবাহনের তীব্র হর্ন, বাজি পটকার শব্দ, মাইক ও টেপ রেকর্ডার ইত্যাদির মাত্রাতিরিক্ত শব্দ পরিবেশকে দূষিত করে তুলেছে। তাই নানা শব্দের আওয়াজে মানুষ স্নায়ুরোগে আক্রান্ত হচ্ছে। রক্তচাপ বৃদ্ধি, মানসিক বিপর্যয়, স্নায়বিক অস্থিরতা প্রভৃতি নানা রকমের সমস্যা সৃষ্টি করেছে। বায়ু দূষণ: আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম সম্ভার হলো বায়ু। সেই বায়ু দূষণ আজ বিশ্বজুড়ে। কার্বন কণা থেকে ভারী
ধাতু, জটিল জৈব যৌগ, নিষ্ক্রান্ত আবর্জনা, জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, ক্লোরোফ্লোরোমিথেন, নাইট্রাস, আলোক, রাসায়নিক ধোঁয়াশা ইত্যাদি সবই জলবায়ু দূষণের প্রধান উপকরণ। তাছাড়া কলকারখানার এবং যানবাহনের বিষাক্ত গ্যাস ও গৃহস্থালির প্রয়োজনীয় দহনক্রিয়ার উৎপন্ন ধোঁয়া বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসের মাত্রা বাড়াতে সাহায্য করছে, যার ফলে মাথা ধরা, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ক্যান্সার এ জাতীয় রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। জল দূষণ। জল দূষণ মানব সভ্যতার আরও একটি অভিশাপ। পৃথিবীর সমুদ্র, নদ নদী, পুকুর, খাল, বিল ইত্যাদির জল নানাভাবে দূষিত হচ্ছে। ভারী ধাতু, পেট্রোলিয়াম, কৃত্রিম তেজস্ক্রিয়তা, সর্বোপরি সংলগ্ন শহরে নির্গমনালী বেয়ে আসা দূষিত তরল, আবর্জনা, কলকারখানা থেকে নির্গত হওয়া বিভিন্ন রাসায়নিক বস্তু জলের সঙ্গে মিশে যাওয়ায় প্রতিনিয়ত জল দূষিত হচ্ছে। এই দূষিত জল পান করে মানুষ ও জীবজন্তু মৃত্যুমুখে পতিত হচ্ছে। প্রতিকার। পরিবেশকে এইসব ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা থেকে বাঁচাতে হলে কিছু ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেগুলি হলো বিভিন্ন শিল্প ও কলকারখানায় সাধারণ প্রযুক্তির পরিবর্তে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। জলাশয়ে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবস্থা করতে হবে। যানবাহনের গতি ও হর্নের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তার দুধারে গাছ রোপণ করতে হবে ইত্যাদি। উপসংহার। পরিবেশ দূষণ একটি গুরুতর সমস্যা, যার ফলে আজ মানব সভ্যতার অস্তিত্ব বিঘ্নিত। এই ব্যাপারে সারা বিশ্বের মানুষের সচেতন মানসিকতা একান্ত অপরিহার্য। কারণ বিজ্ঞান যতই উন্নত হোক বা প্রযুক্তি বিজ্ঞান যতই আমাদের উন্নতির শীর্ষে নিয়ে যাক না কেন, মানুষকে সবার আগে সচেতন হতে হবে, তবেই সুস্থ পরিবেশ গড়ে উঠবে। এবারে থাকবে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব। ভূমিকা। বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষণে জড়িয়ে রয়েছে বিজ্ঞানের অবদান। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যা কিছু ব্যবহার করি সেসবই বিজ্ঞানের দান। আমাদের চারপাশে যা কিছু চোখে পড়ে তার সঙ্গে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বিজ্ঞান জড়িত রয়েছে। বিজ্ঞানের আশীর্বাদে ধন্য হয়ে মানুষ প্রকৃত অর্থেই আধুনিক হয়ে উঠেছে। বিজ্ঞানের উৎস। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান, অর্থাৎ নামের ব্যাখ্যা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে পৃথিবীতে বিজ্ঞান অলৌকিক ইন্দ্রজাল বা ভুজবাজির খেলা নয়। এ হলো বুদ্ধিমত্তাকে কাজে লেগে পৃথিবীর মধ্যে স্থিত বিভিন্ন উপাদানকে নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা। বিজ্ঞানের দান হিসাবে যে সমস্ত আবিষ্কার আমাদের প্রতিদিনকার জীবনের নিয়ত সরলীকরণ করে চলেছে তার পেছনে রয়েছে মানুষের প্রখর বুদ্ধিমত্তা এবং নানান প্রাকৃতিক উপাদানের মেলবন্ধন। দৈনন্দিন জীবনে বিজ্ঞান। আধুনিক জীবনের মূলে রয়েছে বিজ্ঞান। বিজ্ঞানের অবদানে আজ আমাদের জীবন পরিপূর্ণ। প্রাত্যহিক জীবনে আমরা যে সকল কাজ করে থাকি সব কিছুতেই বিজ্ঞানের অবদান রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। চিকিৎসা ক্ষেত্রেও বিজ্ঞান কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আগে রোগে মানুষ মারা যেত, এখন সেই সব রোগের ওষুধ আবিষ্কার হওয়ার ফলে মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে। প্রতিনিয়ত গভীর গবেষণালব্ধ বিভিন্ন জীবনদায়ী ঔষধ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সক্ষম হচ্ছে। অন্যদিকে কৃত্রিম অক্সিজেন, ভেন্টিলেটরের মতো বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আপৎকালীন মুহূর্তে মানুষের জীবন বাঁচিয়ে রেখেছে। সর্বোপরি রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিজ্ঞানের ব্যাপক ব্যবহার চিকিৎসা ব্যবস্থাকে অনেক বেশি সহজ এবং যথাযথভাবে প্রতিষ্ঠিত করেছে। কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান। কৃষিক্ষেত্রে বিজ্ঞানের যথেষ্ট অবদান রয়েছে। বীজ বপন, জলসেচ, ফসল তোলা, মাড়াই ঝাড়াই, সংরক্ষণ ইত্যাদি সর্বক্ষেত্রেই লেগেছে বিজ্ঞানের এক অভিনব পরশ। আবার শিল্পের আঙ্গিনায় বিজ্ঞানের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। শিল্প কারখানায় উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম খরচে বেশি পণ্য উৎপাদিত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে অনেক পরিবর্তন এসেছে। পাঠদানের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে সাধারণ ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম করা হচ্ছে। এখন পাঠ্যপুস্তকের জায়গা কেড়ে নিয়েছে অডিও ভিজুয়াল স্টাডি ম্যাটেরিয়াল। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে এখন ছাত্রছাত্রীরা ঘরে বসে অনলাইনে কোচিং নিতে পারছে, অনলাইনে টেস্টও দিতে পারছে। যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান। বিজ্ঞানের উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে যোগাযোগ ব্যবস্থাতেও চরম উন্নতি সাধিত হয়েছে। বিজ্ঞানের আশীর্বাদে মানুষ এখন দূরকে করছে নিকট। পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে হলে মানুষের কাছে দূরত্বটা আর কোনো বাধা নয়। তাছাড়া মানুষ তৈরি করেছে জাহাজ, মহাকাশযান, ট্রেন ইত্যাদি সবই বিজ্ঞানের ফসল। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থার জন্য আরেক গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মোবাইল, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি এসব সামগ্রীর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন হয়। বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান। বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান এক অফুরন্ত জোয়ার এনে দিয়েছে। বিনোদনের নানান সামগ্রী যেমন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন ইত্যাদি সবই বিজ্ঞানের দান। উপসংহার। বর্তমান যুগে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত বিজ্ঞানের উপর নির্ভরশীল। বিজ্ঞান আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোয় এনেছে, জীবনকে দিয়েছে গতি, অসুস্থ পীড়িতকে দিয়েছে জীবন,
অবশ্য বিজ্ঞানের কিছুটা মন্দ দিক থাকলেও আমরা যদি আগেকার দিনে সেই অজ্ঞানতা কুসংস্কারকে আজও প্রশ্রয় দিই তাহলে মানব সভ্যতার পক্ষে তা দুর্ভাগ্যজনক। তাই আমাদের চেষ্টা করতে হবে বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করে জীবনকে সুন্দরময় করে তুলতে, যাতে বিজ্ঞান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে শুধু আশীর্বাদ হয়ে থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত প্রায় 60টি রচনা এখানে পেলে তোমরা। আমি ধীরে ধীরে আরও অনেকটা রচনা আপলোড করব, তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এতে তোমরা একে অন্যের দ্বারা উপকৃত হবে। তো আজ এই পর্যন্ত।